আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কি নতুন একটি অধ্যায়ের ইঙ্গিত দিলেন শেখ হাসিনা? সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আই উইল রিটার্ন উইথ মাই হেড হেল্ড হাই। আমি মাথা উঁচু করেই দেশে ফিরব। এই যে দৃঢ় উচ্চারণ, এর ভিত্তি কোথায়? একদিকে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, তার হাজার হাজার কর্মী বন্দী, জেলে, অথবা লক্ষ লক্ষ কর্মী ঘর ছাড়া, মামলা হামলা, নিপীড়ন নির্যাতনের শিকার। সেই মুহূর্তে এই দীপ্ত উচ্চারণ কিসের ইঙ্গিত করে? আজকে শুধুমাত্র আবেগ নয়, বরং রাজনৈতিক বাস্তবতা, ইতিহাস, আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ এবং বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে একটি নির্মোহ বিশ্লেষণ করবার চেষ্টা করব। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে মিলেনিয়াম পোস্টে জননেত্রী শেখ হাসিনার একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং এটি মিলেনিয়াম পোস্ট থেকে অন্যান্য কিছু গণমাধ্যমেও প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সেখানে আজকে যেহেতু 19শে মে, 1981 সালের 17ই মে তার ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছিল, সুতরাং আজকে প্রাসঙ্গিকভাবেই তার আবার দেশে ফেরা নিয়েই এই সাক্ষাৎকারে অনেক আলোচনা হয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেছেন তিনি ফিরবেন। কিন্তু কিসের ভিত্তিতে তিনি ফিরবেন, তিনি কবে ফিরবেন? আমি গত পরশুদিন 17ই মে একটি এপিসোডে বলেছিলাম যে তিনি এবছরের 2026 সালের ডিসেম্বরের মধ্যে ফিরবে অথবা 2027-এ ফিরবে। অনেকেই আমাকে বলেছেন কেন আমি 2027 বললাম। এই প্রশ্নের কিন্তু চমৎকার একটা উত্তর দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলেছেন তিনি কখন কবে ফিরবেন এক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ নয়, বরং এক্ষেত্রে তার ফেরার পক্ষে একটি রাজনৈতিক বাস্তবতা গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশে তার প্রত্যাবর্তনের সপক্ষে একটি রাজনৈতিক বাস্তব পরিস্থিতি সৃষ্টি হলেই তিনি ফিরবেন। অনেকেই প্রশ্ন করেন যে আওয়ামী লীগ তাহলে কি করছে এই মুহূর্তে। অনেকেরই দেখলাম যে বেশ এই কেউ ক্ষোভের সাথে বলে। সেই প্রশ্নের উত্তরও কিন্তু এই সাক্ষাৎকারে আছে। আওয়ামী লীগ এখন বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত। বাংলাদেশ থেকে যে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা সবকিছু হারিয়ে গেছে, সবকিছুকে ফিরিয়ে আনার সংগ্রামে আওয়ামী লীগ লিপ্ত। এর বাইরেও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে, আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে তাদের যোগাযোগ বাড়াচ্ছে। সুতরাং যারা বলেন আওয়ামী লীগ কি করছে, তাদের জন্য এই প্রশ্নের জবাবটি এর মধ্যেই রয়েছে। তিনি এই সাক্ষাৎকারে বারবার 1981 সালের 17ই মের কাছে ফিরে গেছেন, তিনি ইতিহাসের কাছে ফিরে গেছেন। তিনি বলেছেন যে বর্তমানে যে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে, তিনি আছেন এর চেয়েও কঠিনতর প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তিনি অতীতে গিয়েছেন। সুতরাং এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাবার অভিজ্ঞতা তার রয়েছে। 1981 সালের 17ই মে যখন তিনি বাংলাদেশে ফেরেন, তখনও তার জীবনের প্রতি হুমকি ছিল, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি যেন দেশে ফিরতে না পারেন তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন সেই সময়ের সামরিক জান্তা জেনারেল জিয়াউর রহমান। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সেই সময় একটা প্রতিরোধ কমিটি পর্যন্ত গঠিত হয়েছিল, যে কমিটির আহ্বায়ক ছিলেন সেই সময়ের জাতীয় সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ। সুতরাং এটা নতুন কিছু নয়, এবং তিনি ফিরেছিলেন সেই সামরিক জান্তার দুঃশাসনের সময়। সুতরাং তার একদিকে যেমন অভিজ্ঞতা আছে, তেমনি তিনি বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, মানুষের অধিকারের সংগ্রাম, মানবাধিকারের সংগ্রাম, এই সব সংগ্রাম ফিরিয়ে আনার জন্য তার সংগঠন লড়াই করছে। তার মানে তার প্রত্যাবর্তন শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে না,
বরং তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন। এখন স্বভাবতই প্রশ্ন উঠছে যে বাংলাদেশে তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অনেক নেতাকর্মী কারাগারে, বেশ কয়েকজন দেশের বাইরে, তাহলে আওয়ামী লীগ কিভাবে ফিরবে? এখানে তিনি আবারও ইতিহাসের কাছে ফিরে গেছেন। তিনি বলেছেন যে 1971 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল সেই সময় পাকিস্তানের জান্তা সরকার, কিন্তু আওয়ামী লীগ কি বসেছিল? আওয়ামী লীগ যদি 1971 সালে সেই নিষেধাজ্ঞা মেনে নিয়ে বসে থাকতো তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো? এটাই তো বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে স্তব্ধ করা যায় না। আওয়ামী লীগ তার উপরে যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত সেই কাজটি সে করে। এর মধ্য দিয়ে নেতা কর্মীদের একটি মেসেজ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা যে তোমরা ভয় পেও না, ইতিহাস তোমাদের পক্ষে। এর বাইরেও আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক তৎপরতা চালাচ্ছে। তারা একদিকে জাতিসংঘের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সাথে, বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে তারা কিন্তু তাদের যোগাযোগ অব্যাহত রেখেছে, এবং এই যোগাযোগগুলো কিন্তু বর্তমানে যথেষ্ট কার্যকরভাবেই দেখা যাচ্ছে। এই যে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, বাংলাদেশের সংস্কারের নামে জুলাই আগস্টের যে রেজিম চেঞ্জটা করা হলো, সেটি যে একটি ষড়যন্ত্র ছিল, সেটি যে একটি জঙ্গি অভ্যুত্থান ছিল, এটা এখন একদম দিবালোকের মতো পরিষ্কার। এবং বাংলাদেশে যে গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, সেই বাংলাদেশ যেখানে মানবাধিকার নাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, যেখানে মানুষের অধিকাংশ মৌলিক অধিকারই বিঘ্নিত, সেখানে আন্তর্জাতিক এই সংগঠনগুলো কিন্তু ক্রমশ সোচ্চার হচ্ছে। এবং এই যে আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ, এটা আওয়ামী লীগ কিন্তু খুব কার্যকরভাবে চালিয়ে যাচ্ছে। এই সাক্ষাৎকারেও আমরা সেটা দেখতে পেয়েছি। তিনি বাংলাদেশের অর্থনীতি, তার আমলের উন্নয়ন এবং বর্তমানে যে হামের মহামারী চলছে সেটি নিয়েও কথা বলেছেন। তার আমলে যে অর্থনৈতিক অর্জন এবং বর্তমানে যে এই হাম 2026 সালের মধ্যে বাংলাদেশকে হাম মুক্ত ঘোষণা করার একটা চেষ্টা চলছিল শেখ হাসিনা সরকারের আমলে, কিন্তু আজকে আমরা দেখছি প্রায় 500-র মতো শিশু অলরেডি মারা গেছে, হাজার হাজার শিশু মৃত্যুর সাথে লড়াই করছে। তার মধ্যে অসংখ্য আইসিইউতে আছে এবং আইসিইউ বেড না পেয়ে তারা মানে একটা বিধিকিস্ত্রী অবস্থা বাংলাদেশে। তিনি সেই কথাটি বলেছেন বাংলাদেশের জনস্বাস্থ্য নিয়ে। এবং শেখ হাসিনা, আপনারা নিশ্চয়ই মনে আছে, ভ্যাকসিনের সাফল্যের জন্য তার সরকার দুইবার আন্তর্জাতিকভাবে পুরস্কার লাভ করেছিল, ভ্যাকসিন হিরো। সেই কথাটি তিনি খুব ভালোভাবেই এই সাক্ষাৎকারে তুলে এনেছেন। এই সাক্ষাৎকারে তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে তিনি জনগণের উপরে আস্থাশীল, এবং এটা সবসময় আমরা দেখেছি শেখ হাসিনা দিনের শেষে জনগণেরই নেত্রী। তাহলে এই সব মিলিয়ে এই সাক্ষাৎকারটা যদি বিশ্লেষণ করে সাম আপ করি, তাহলে দেখা যাবে যে তার এই আত্মবিশ্বাসের যে ভিত্তি, তার মধ্যে রয়েছে তার ইতিহাস তার পক্ষে, তার তৃণমূলে যে সংগঠনটি রয়েছে আওয়ামী লীগের, ভেরি স্ট্রং একটা অর্গানাইজেশন গ্রাসরুট লেভেলে, এটি তার ফিরে আসার পক্ষে একটা স্ট্রং পিলার হিসেবে কাজ করছে। তার আমলে করা উন্নয়নও তার পক্ষে, এবং সেই উন্নয়নগুলোর কথা কিন্তু তিনি বলেছেন যে উন্নয়ন ন্যারেটিভ। বর্তমান সরকার, ইউনূস সরকার, এগুলো তো মানুষ দেখছে, এবং শেখ হাসিনার 15 বছর দেখেছে। খুব ক্লিয়ার যে শেখ হাসিনা বাংলাদেশটাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন, একটা ইমার্জিং ইকোনমিক ফোর্স হিসেবে তৈরি করেছিলেন। এবং ইন্টারন্যাশনালি বর্তমানে যেভাবে জিও পলিটিক্যাল সিচুয়েশন বদলে যাচ্ছে এবং যেভাবে বাংলাদেশের রেজিম চেঞ্জের ষড়যন্ত্রগুলো উন্মুক্ত হয়ে গেছে, এখন কিন্তু আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের রাজনীতির অনুকূলেই হাওয়া বইছে। আর সবশেষে রয়েছে একটি বাংলাদেশ যেখানে গণ অসন্তোষ ক্রমশ দানা বেঁধে উঠছে, এবং এই গণ অসন্তোষ দানা বাঁধার মধ্যেই কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগ কিন্তু তার জায়গা করে নেবে। সুতরাং আওয়ামী লীগকে কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দমিয়ে রাখা, অন্তত ইতিহাস তার পক্ষে কথা বলে না। তাহলে
আপনারা বলবেন যে আত্মবিশ্বাসী কি কেবলমাত্র তার ফিরে আসাটাকে নিশ্চিত করবে? আত্মবিশ্বাস জরুরি, তবে এর সাথে আরো প্রয়োজন রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের সময়, আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এবং বাংলাদেশের বর্তমান সংকটের অবস্থা। এই সংকট এভাবে কন্টিনিউ করতে থাকলে বর্তমান বিএনপির যে সরকার ক্ষমতায়, তাদের জন্য আগামী দিনগুলো সুখকর নাও হতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারাও কি মনে করেন শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবেন? আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান। আসসালামু আলাইকুম। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সে দেশের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুস্তান টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি বেশ কিছু বিষয় স্পষ্ট কথা বলেছেন, কিছু বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, একটু ধোঁয়াশা রেখেই কথা বলেছেন। তার সাক্ষাৎকারের মূল বক্তব্য হচ্ছে অনুপস্থিতি মানে নীরবতা নয়, খুব শিগগিরই তিনি বাংলাদেশে ফিরবেন। এবং শেখ হাসিনার এই বক্তব্যটিকেই হিন্দুস্তান টাইমস কোট করে হেডলাইন করেছে, অ্যাবসেন্স ডাজন্ট মিন সাইলেন্স, উইল রিটার্ন টু বাংলাদেশ ভেরি সুন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন যে প্রত্যাবর্তনের বিষয়টি কোনো নির্দিষ্ট তারিখ বা সময়ের উপরে নির্ভরশীল নয়। আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছি। দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা শিগগিরই সেই লক্ষ্যে পৌঁছাবো। তিনি বলছেন যে তবে আমি একটি বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই, আমার অনুপস্থিতি মানে আমার নীরবতা নয়। আমরা কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বিশ্ব গণমাধ্যমের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তার এই সাক্ষাৎকারটি বেশ দীর্ঘ। আমি চুম্বক অংশগুলো শুধু আপনাদের উদ্দেশ্যে একটু উপস্থাপন করছি এবং নিজেরও কয়েকটি প্রশ্ন আছে তার বক্তব্যের প্রেক্ষিতে। হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে প্রশ্ন ছিল, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এবং আপনার বিরুদ্ধে অসংখ্য মামলার প্রেক্ষিতে আপনার প্রত্যাবর্তন কি সম্ভব? বাংলাদেশে ফিরে যাওয়াটা কি সম্ভব কিনা? তিনি বলছেন যে যদি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে সেটিকে কেউ স্থায়ী মনে করেন, তাদেরকে ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। এই নিষেধাজ্ঞা হয়তো ক্ষমতাসীনদের ক্ষমতার সাময়িক প্রয়োগকে প্রতিফলিত করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি তাদের ভয়েরই প্রতিফলন। তারা আওয়ামী লীগকে ভয় পায় কারণ যদি দলটিকে সংগঠিতভাবে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হয়, তাহলে তাদের পক্ষে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এ কারণেই এই নিষেধাজ্ঞা রয়েছে। তার এই বক্তব্যটি অবশ্যই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সে কথাটি আমরা শুরু থেকে বলে আসছি। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে রাষ্ট্র বিরোধী কার্যক্রম চালানো সম্ভব নাকি সাবলীলভাবে নিজেদের রাজত্বটা পরিচালনা করা সম্ভব, সেটি অন্য বিতর্ক। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগকে 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচন থেকে দূরে রাখার জন্যই সব ধরনের আয়োজন চলেছে। তার রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাহী আদেশে নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং পরবর্তীতে তা আইনে পরিণত হতে আমরা দেখলাম। বিষয় হচ্ছে যে আওয়ামী লীগও নিশ্চিতভাবে, কথা তো আমি বলি, 2014 এবং 2024 এই নির্বাচনগুলোতে যাতে বিএনপি না আসে তার সব ধরনের কলাকৌশল অবলম্বন করেছিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করেনি। আর 2018 নির্বাচন তো এটি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, দিনের ভোট রাতে। কিন্তু সেই হিসেবে 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচন আরও জঘন্য হয়েছে। 2018-র ভোট যদি মানে দিনের ভোট যদি রাতে হয়ে থাকে, 2026-এ তো আমরা দেখলাম যে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে তার আগের দিন। আরেকটা দিক হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। ঠিক একইভাবে বিএনপিকে তো আর নিষিদ্ধ করা হয়নি, অতএব সেই জায়গা থেকে এই নির্বাচন আরও নিকৃষ্ট হয়েছে, এই কথা আমরা অবশ্যই বলতে পারি। এবং শেখ হাসিনা যে মন্তব্য করেছেন যে নিষিদ্ধ করে যাতে ক্ষমতাসীনরা
বেশ ভালোভাবে টিকে থাকতে পারে এমনটার মনে করার জায়গা থেকেই এখনও আওয়ামী লীগ এই অবস্থা রয়েছে। হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে প্রশ্ন ছিল, দলের মধ্যে কিছু নেতা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে ছাড়া তারা আওয়ামী লীগ গ্রহণ করতে চায়, আওয়ামী লীগ গ্রহণযোগ্য হবে, তাই দলটিকে পুনর্গঠন বা সংস্কার করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, তাই কিছু ক্ষেত্রে দলের সঙ্গে যুক্ত কিছু নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে। আওয়ামী লীগের নিজের ঘর গোছানোর সক্ষমতা রয়েছে। সংস্কার প্রক্রিয়া দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে, ষড়যন্ত্রকারীদের নির্দেশ অনুযায়ী নয়। ঠিক আছে, যারা ষড়যন্ত্র করছে, যারা শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ গ্রহণযোগ্য করে তুলতে চায়, কিন্তু এটুকু সত্য যে দলের 90-95% নেতা কর্মী শেখ হাসিনাকেই চান, জয়কে নয় বা অন্য কাউকে নয়, অবশ্যই শেখ হাসিনাকে চান, এটি সত্য কথা। কিন্তু ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অথবা যাদের বিরুদ্ধে আমি একটু বাড়িয়েই বলি যে নানান ধরনের অভিযোগ রয়েছে, লুটপাট থেকে দুর্নীতি থেকে শুরু করে অনেক অপকর্ম করে যারা বিদেশে রয়েছেন, তাদের বিরুদ্ধে আসলে কি অ্যাকশন নেওয়া হয়েছে? আওয়ামী লীগের ঘর গোছানোর সক্ষমতা রয়েছে আমরাও মনে করি, এবং শেখ হাসিনা তিনি একাই ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু গত প্রায় 2 বছর ডক্টর ইউনূসের শাসন আমল থেকে নির্বাচনের পরে আরও 4 মাস চলে গেল, প্রায় 2 বছরে তো আমরা এমন কোনো পদক্ষেপ দেখিনি যাতে করে দলীয় নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে তারা উজ্জীবিত হতে পারেন। এখনও অনেকের মধ্যে হতাশা যে এখনও সেই দুর্নীতিবাজ এবং যারা হাইব্রিড নেতাকর্মীদের দলে ঢুকিয়েছে তাদেরকে সামনে আনা হচ্ছে, তাদেরকে সামনে রাখা হচ্ছে। প্রশ্ন ছিল হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে, দেশ ছেড়ে যাওয়া অন্যান্য আওয়ামী লীগ নেতারা কি ফিরে আসবেন? এই প্রশ্নটি অসংখ্য মানুষের কাছে বা অসংখ্য মানুষ এই প্রশ্নটা দিনের পর দিন করে আসছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেমন বলছেন বা কর্মীরা বলছেন যে তারা আর ফিরে আসবে না, এমনকি শেখ হাসিনাও ফিরে আসবেন না। কিন্তু দলের মধ্য থেকে তো এই প্রশ্নটি রয়েছে যে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বা নানান ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থেকে দেশের বাইরে পালিয়ে গেছেন, তারা কি ফিরবেন কখনো? আর ফিরলেও তারাই কি দলের নেতৃত্বে আসবেন? শেখ হাসিনা বলছেন, তার এই কথাটির সঙ্গে অবশ্যই কারো কারো দ্বিমত থাকতে পারে, যে আমি দেশ ছেড়ে যাওয়ার নেতা এই শব্দটির সঙ্গে একমত নই, কারণ তাদের কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে একটি নীরব রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। আমাদের প্রায় 600 নেতা ও কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, 1.5 লাখেরও বেশি নেতা কর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, তাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে অনেকে জীবন বাঁচাতে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, এ কথা সত্য। কিন্তু 5 আগস্টের আগে তো সবার ক্ষেত্রে এমনটা ঘটেনি। তারা কেন পালিয়েছে? কারণ তাদের নৈতিক ভিত্তিটা খুব দুর্বল ছিল, নৈতিক কোনো সাহস তাদের ছিল না যে দেশে তারা টিকে থাকবেন। তো শেখ হাসিনা পরবর্তীতে আবার বলছেন, এই কথাগুলো যদিও তার না, এগুলো আমি বললাম, শেখ হাসিনা বলছেন যে তাদের অনেকেই দলকে সংগঠিত করতে এবং আন্তর্জাতিক জনমত গঠনে কাজ করছেন, কিছু লোক কাজ করছেন, সত্য কথা, কিন্তু এগিয়েছে কত দূর? আওয়ামী লীগকে দলটি তো বিশাল সমর্থন পেয়েছিল, এমন কোনো কাজ আওয়ামী লীগ করেনি যে সমর্থনটা বাড়বে। ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন, তার যে নানান ধরনের অপকর্ম এবং তার যে কটি ভর কেন্দ্র ছিল এনসিপি, জামাত ইসলামী সহ আরও অনেকে, তাদের যে দুষ্কর্মগুলো, সেগুলোর কারণেই আওয়ামী লীগের প্রতি মানুষের আকর্ষণ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কিন্তু 2 বছরে আসলে আওয়ামী লীগ মূলত কতটা এগিয়েছে সেটি দলীয় নেতাকর্মীদেরই প্রশ্ন। তিনি বলছেন যে আমি বলতে চাই, বাংলাদেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলেই তারা ফিরে আসবেন, পালিয়ে যাওয়া নেতারা। কিন্তু প্রশ্ন হচ্ছে,
এই নেতারাই দলীয় নেতাকর্মীদের দেশের মধ্যে যারা নানান ধরনের হামলা মামলার শিকার হচ্ছেন, কারাগারে হয়েছেন, তাদের কজনে খোঁজ খবর নিয়েছেন, কজনে পরিবারের দায়িত্ব নিয়েছেন, সামান্য ফোন করে কজন তাদের অনুসারীদের দেখভাল করার চেষ্টা করেছেন, অন্তত খোঁজ খবর নেওয়ার মাধ্যমে। প্রশ্ন ছিল যে তত্ত্বাবধায়ক প্রশাসন এবং বিএনপি সরকারের অধীনে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের আরও কাছাকাছি চলে গেছে বলে মনে হচ্ছে, অন্যদিকে ভারত বিরোধী বক্তব্য বাড়ছে। আপনি এটিকে কীভাবে দেখেন? এখানে বক্তব্যটা তিনি যেটি বলেছেন গতানুগতিক হলেও অবশ্যই এটি বাস্তবসম্মত। তিনি বলছেন যে ভারত শুধু আমাদের প্রতিবেশী নয়, মুক্তিযুদ্ধে ভারতের যে বিশাল অবদান অনস্বীকার্য, তবে আমাদের দেশে ভারত বিরোধী বারংবার দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধ বিরোধী এবং আদর্শগতভাবে দেউলিয়া গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান হাতিয়ার হয়ে আছে। আমি এর সঙ্গে একটু যুক্ত করতে চাই, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, রাজনৈতিক প্রতিষ্ঠান, তাদের তো এক ধরনের পুঁজি, হালে নতুন যুগ হয়েছে, সাবেক ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপি, তাদের ভারত বিরোধিতার পুঁজি ছাড়া অন্য কোনো পুঁজি নেই রাজনীতিতে, এটি চরম বাস্তবতা। তিনি বলছেন যে ইউনূসের অন্তর্বর্তী সরকারও এই প্রথায় যোগ দিয়েছিল এবং আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা যে বারবার অভিযোগ করার চেষ্টা করেছে যে ভারতের কাছে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে, তো সেটি তো ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসনের সময় কিংবা পরবর্তীতে এই বিএনপি সরকারের সময় কেউ প্রমাণ করতে পারেনি। খুবই যৌক্তিক কথা, এটাই বাস্তবতা। অথচ অন্তর্বর্তী সরকারের 18 মাস এবং বিএনপি সরকারের অধীনে তারা একটিও দেশ বিরোধী চুক্তি পেশ করতে ব্যর্থ হয়েছে, মানে যেটি বললাম যে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বরং ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের অধীনে আমরা বারবার বাংলাদেশের স্বার্থ বলিদান হতে দেখছি, এটিও আমরা অস্বীকার করতে পারি না। এই বক্তব্য শেখ হাসিনা তুলে ধরুন বা অন্য যে কেউ তুলে ধরুন, এটি বাস্তবতা। আমি নিজেই বিএনপিকে এই মুহূর্তে বাংলাদেশের জন্য দরকার, নির্বাচন অনেক আগে থেকে বলে আসছি, কিন্তু সেই বিএনপি ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের কাছে যে এতটা আত্মসমর্পণ করে দেবে নতজানুতার সাথে, আমরা কল্পনাও ভাবতে পারিনি। সত্যি কথা, আমরা ভাবতে পারিনি। ইউনূসের যে গোলামি চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটি বিএনপি বীর দর্পে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর বাইরে দেশের জঙ্গিবাদী উত্থান কিংবা দেশের অর্থনীতি নিয়েও অনেক ধরনের প্রশ্ন ছিল, শেখ হাসিনা উত্তর দিয়েছেন। তো এর মোদ্দা কথা হচ্ছে, তিনি বলার চেষ্টা করেছেন যে নিষেধাজ্ঞাটাই বড় কথা নয় এবং নিষেধাজ্ঞার কারণেই আওয়ামী লীগ চিরতরে শেষ হয়ে গেল, এটি মনে করার কোনো কারণ নেই এবং তিনি যে কোনো সময় দেশে ফিরবেন। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তিনি গ্রুপ অডিও কলে যে কথাগুলো বলেছেন, তার মধ্যে একটি কথা ছিল তিনি আগামী 6 মাসের মধ্যে ফিরে আসবেন। আমরা জানি না যে তার এই কথার কতটুকু বাস্তবতা রয়েছে, তার প্ল্যানিংটা কি, তবে রাজনীতি শেষ বলে কিছু নেই, এটি চরম সত্য কথা।